সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব গনোরিয়া নিয়ে। এই কয়েকদিন আগে আমাদের একটা রোগী আসছে, এসে বলে যে স্যার আমার গনোরিয়া হয়েছে। তো আমি বললাম যে কিভাবে বুঝছেন? যে বললো যে আমার এই সিমটম আছে। পরে আমি কিছু টেস্ট করালাম, দেখলাম যে আসলেই না, তার গনোরিয়া রয়েছে। কিন্তু তার হিস্ট্রি নেয়ার পরে দেখলাম সে কোথাও পতিতালয়ে ওইভাবে যৌন সঙ্গম করে নাই। তো সে কোনোভাবেই স্বীকার করতেছে না, সে বলতেছে না সে কোথাও খারাপ মেয়ের সাথে সেক্স করে নাই। তো এই জন্য আজকে ভিডিওটা করা যে আসলে খারাপ মেয়েদের সাথে বা পতিতালয়ে সেক্স না করেও আপনার এই গনোরিয়া হতে পারে। তো দর্শক, আপনাকে প্রথম জানতে হবে আসলে গনোরিয়াটা আগে কি। গনোরিয়াটা মূলত এটা গনোকক্কাস বা নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এই রোগটা হয়ে থাকে। এর সংক্রমণের ফলেই একটা রোগীর হয় এবং তার থেকে আরেকজন এভাবে ছড়িয়ে যায়। এইটাই মূলত মেইন কারণ যে একজন থেকে আরেকজন ছড়ায়। তো এটা মূলত অসুরক্ষিত যৌন সম্পর্ক, অর্থাৎ উইদাউট কন্ডোম ছাড়া যদি আপনি সেক্স করেন, আপনি যার সাথে করতেছেন তার মধ্যে যদি আপনার থাকে, সে থেকে আপনার হয়ে যাবে। এটা বেশি মূলত হয় অবৈধ যৌন সঙ্গম, বিভিন্ন হোটেল, খারাপ মেয়ে পতিতালয়, অথবা আপনার পরিচিত একটা মেয়ে, হয়তো আপনি বুঝতেছেন সে ভালো, কিন্তু হয়তো তার মধ্যে এই রোগটা রয়েছে, সে আরও একাধিক পুরুষের সাথে এগুলো করে বেড়ায়। তো যখন আপনিও তার সাথে করবেন, আপনার এই গনোরিয়া হয়ে যাবে। এছাড়া দেখা যায় কি আপনি অ্যানাল সেক্স করলেও এটা হতে পারে, তারপরে ওরাল কিস করলে এটা হতে পারে, অর্থাৎ লালার সংস্পর্শে আসলেই এটা হয়ে যায়। আপনি দাওয়াত পেলেন, সেখানে যাওয়ার পরে অনেক মানুষজনই তো থাকে। এখন আপনি একটা গ্লাসে পানি খেলেন, ওই গ্লাসে হয়তো এর আগে যে পানি খেয়েছে তার গনোরিয়া রয়েছে এবং গ্লাসের সাথে তার লালা লাগানো রয়েছে, এবং ওখান থেকেই আপনি পানি খাওয়ার মধ্য থেকে আপনার হয়ে যেতে পারে। এখন আপনি তো বাসায় এসে হয়তো 1 থেকে 2 দিন পরে এই সিমটমগুলো আস্তে আস্তে প্রকাশ পায়। তখন তো ভাবতেছেন যে আমি তো আসলে অবৈধ যৌন সঙ্গম করি নাই, তো সেক্ষেত্রে আমার কিভাবে হলো? এটা মূলত এই কারণেও হয়ে থাকে। এ নিয়ে অনেক সময় দাম্পত্য জীবনেও সমস্যা হয়। ওয়াইফ অসন্তুষ্ট থাকে বা সন্দেহ করে থাকে যে হয়তো আপনি খারাপ মেয়েদের সাথে সঙ্গম করেছেন। বিষয়টা এমন না, আপনি না করেও যে কোনোভাবে আপনার মধ্যে এটা চলে আসতে পারে, যেহেতু এটা ট্রান্সমিটেড ডিজিজ। এছাড়া আপনি কোনো বাথরুমে গেলেন, হয়তো পাবলিক টয়লেট, যেখানে সবাই হয়তো প্রস্রাব পায়খানা করে, বাজারে অথবা এমন এক জায়গায়, তো ওখানে একজন প্রস্রাব করে আসছে, সে হয়তো পানি দেয় নাই এবং তার মধ্যে হয়তো এই গনোরিয়া ছিল। তো সেখানে যদি আপনি পানি না দিয়ে প্রস্রাব করে ফেলেন, সেক্ষেত্রে আপনার গনোরিয়া হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা এই জন্য করা যে এই কারণগুলো আমি স্পেসিফিকভাবে ভেঙে ভেঙে বললাম যে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। কোনো বাথরুম ইউজ করার ক্ষেত্রে, কোনো দাওয়াত হোক বা কোথাও গেলে অন্তত গ্লাসটা, প্লেটটা ভালো করে ধুয়ে কাছে রাখবেন এবং খাওয়ার পরে আপনি এবার ধুয়ে রেখে আসবেন। এছাড়া আপনাদের যাদের এই গনোরিয়া হয়ে গেছে, আপনাদেরও সচেতন হতে হবে যেন আপনার থেকে আপনার ওয়াইফ, তারপর আপনার সন্তান অথবা কেউ যেন আপনার এই রোগে আবার ভুগে না থাকে। কেননা আপনার মধ্যে তো আছে, আপনি তো জানেন। হয়তো আপনি প্রকাশ করেন না বন্ধুদের সাথে বা কলিগদের সাথে বা সন্তানদের ওয়াইফদের সাথেও লুকোচুরি করতেছেন, কিন্তু আপনার থেকে কোনোভাবেই যেন তাদের মধ্যে না ছড়ায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দর্শক, এই গনোরিয়া হলে কিছু সিমটম প্রকাশ পায় একজন রোগীর মধ্যে। যেমন দেখা যায় সে প্রস্রাবের সাথে হোক বা এমনিতেই তার প্রস্রাবের রাস্তা থেকে আপনার বীর্যের মতো পুঁজ বের হচ্ছে। সেটা অনেক সময় সাদা হতে পারে, হলুদ হতে পারে, তারপর বাদামি রঙের হতে পারে বা সবুজ হতে পারে। বেশিরভাগ হলুদ এবং সাদা, এই 2টা কালারই বেশি দেখা যায়। এবং এই যে পুঁজটা বের হচ্ছে, এরপরেই দেখা যায় আপনার প্রস্রাবে জ্বালা পোড়া হয়। অনেকের তীব্র জ্বালা, প্রস্রাবের রাস্তা ব্যথা করে, কিটকিট কামড় মারে। আবার এমন রোগী হয়ে থাকে যে তাদের শুধু পুঁজ বের হয়, কোনো ব্যথা জ্বালা পোড়া নাই। আবার কিছু রোগী রয়েছে তাদের পুঁজ বের হয় না, শুধু ব্যথা জ্বালা পোড়া করে। সেই সাথে আপনার কুচকিতে ব্যথা হতে পারে, ইঙ্গুইনাল রিজল, 2 পাশের কুচকিতে ব্যথা হতে পারে, সেই সাথে অন্ডকোষেও ব্যথা হতে পারে। এবং
যাদের এই গনোরিয়া রোগটা দীর্ঘদিন থেকে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের গলা আক্রান্ত হয়, টনসিল আক্রান্ত হয়, তারপর মুখের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লালা কফ জন্মাতে থাকে, সেই সাথে তাদের রুচি নষ্ট হয়ে যায়, শরীর আস্তে আস্তে শুকাতে শুরু করে, তারপরে পায়ে ব্যথা আসে, জয়েন্ট পেইন দেখা দেয়, বিভিন্ন জায়গায় ব্যথা, চাবানি কামড়ানি শুরু হয়। এবং এটা যদি দীর্ঘদিন থাকে সেক্ষেত্রে আপনার মস্তিষ্ক, হার্ট, তারপরে কিডনি, লিভার এগুলো আক্রান্ত হয়ে থাকে। এবং গর্ভাবস্থায় যদি আপনি ধরেন আপনার স্ত্রী গর্ভাবস্থায় রয়েছে, আপনার এখন গনোরিয়া হয়েছে, তো আপনি যদি স্ত্রীর সাথে সেক্স করেন সেক্ষেত্রে আপনার গর্ভাবস্থার যে সন্তান, ছেলে বা মেয়ে যাই থাকুক না কেন, ওই ভ্রূণের মধ্যে আপনার এই গনোরিয়াটা চলে যায়, ভাইরাসটা চলে যায়, এবং সেখানে আপনার বাচ্চার মস্তিষ্ক এবং তাদের চোখ আক্রান্ত হয়ে যায়। এজন্য অনেক সময় আপনার দেখা যায় বাচ্চা চোখে দেখে না, এরকম সমস্যাও হয়ে থাকে। দর্শক, এছাড়া মহিলাদের যদি গনোরিয়া হয় সেক্ষেত্রে দেখা যায় তাদের ভ্যাজাইনা থেকে বিভিন্ন ধরনের কালারের স্রাব বের হতে থাকে, তারপর তাদের তলপেট ব্যথা করে, তলপেট ভারী হয়ে থাকে, প্রস্রাবের বিভিন্ন সমস্যা দেখা যায়, প্রস্রাব হয়তো ক্লিয়ার হয় না, প্রস্রাবের রাস্তায় ব্যথা করে, বিশেষ করে সেক্সের সময় তাদের ভ্যাজাইনাতে খুব ব্যথা করে, সে আনন্দটা পায় না এবং তার প্রস্রাবের রাস্তা জরায়ু খুব ব্যথা হয়ে থাকে। এছাড়া সার্ভিক্স এরিয়া, আপনার ফ্যালোপিয়ন টিউব, ওভারি এগুলো ক্ষতিগ্রস্ত হয় দিন দিন। একটা সময় অনেক সময় মহিলাদের বন্ধ্যত্ব দেখা দেয়, বাচ্চা হয় না এই গনোরিয়ার কারণে। তো দর্শক, এই গনোরিয়া রোগের হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে। জার্মানি অরিজিনাল মেডিসিন খেলে এই গনোরিয়া রোগ পুরোপুরি সেরে যায়। এটা দেখা যায় এলোপ্যাথিতে বিভিন্ন অ্যান্টিবায়োটিক অথবা ইনজেকশন দেওয়ার পরেও অনেক সময় রোগী পুরোপুরি সুস্থ হয় না। তো সেক্ষেত্রে সেফ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা হচ্ছে আপনার হোমিওপ্যাথি। এই হোমিও ওষুধ কিছুদিন খেলে আপনার এই গনোরিয়া রোগ পুরোপুরি সেরে যায়। এটা সিমটমটা মূলত 1-2 দিন পরেই রোগীর যে কষ্টটা, যেমন পুষটা আসা, তারপর প্রসবের রাস্তায় ব্যথা করা, কিটকিট কামড় মারা, এগুলো 1 থেকে 2 দিনের মধ্যেই কমা শুরু করে এবং কিছুদিন ওষুধ খেলে এই গনোরিয়া রোগটা পুরোপুরি সেরে যায়। তো বিশেষ করে আসলে রোগীদের খেয়াল রাখতে হবে যেন আপনাদের যাদের হয়েছে এ থেকে যেন আরেকটা রোগী না ছড়ায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আপনি তো নিজে জানেন যে আসলে আপনার মধ্যে এই সমস্যাটা হয়েছে, আপনার পরিবার, প্রতিবেশী অথবা বন্ধু অথবা কলিগ যেই হোক না কেন আপনার মধ্যে থেকে যেন আর একটা রোগীর মধ্যেও না ছড়ায়, ওইভাবে সচেতনভাবে চলতে হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।